ঘরে ঢোকার সাথে সাথেই একটা আকস্মিক চড় পড়ল মিমির গালে। আচমকা এমন আঘাতে বিস্ফোরিত নয়নে সামনের ব্যক্তির দিকে তাকালো সে। মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, রিমি। একটা চড় দেওয়ার পর রিমি তবুও থামল না। দ্বিতীয়বারের মতো আবারও চড় মারল নিজের বোনের গায়ে। আজ পর্যন্ত কখনোই তাদের মধ্যে বিরাট ঝগড়া লাগেনি, যে সেখানে নিজের যমজ বোনের হাতে এই প্রথম থাপ্পড় খেয়ে বাকরুদ্ধ হয়ে যায় রিমি। আঘাত পাওয়া লাল হয়ে যাওয়া গালে হাত দিয়ে হতবাক হয়ে বলে, তুই আমায় মারলি? রিমির দু চোখে অশ্রুটে টলমল করছে। তারা দুজন যমজ হলেও রিমি মিমির থেকে 5 মিনিটের বড়। এমনকি তাদের বাবা মারা যাওয়ার পর মিমি সবচেয়ে বেশি ভেঙে পড়লে রিমি তাকে আগলে নেয়। সমবয়সী সম্পর্কটা পাশে রেখে বড় বোনের মতোই নিজের যমজ বোনটাকে আগলে ধরে। সেখানে আজ সেই বোনের গায়ে হাত তুলে তারও নিশ্চয়ই খুব একটা ভালো লাগছে না। একটু আগে নিশান নিজের গাড়িতে করে রিমিকে বাড়িতে নামিয়ে দিয়ে গেল। তবে বাড়ি ফেরার পথে রিমি যখন চিন্তিত মুখে গাড়ির জানালায় মাথা এলিয়ে দিয়েছিল, তখন নিশান বলে উঠল, তুই খুব বুদ্ধিমতী রিমি। আমি জানি বয়স কম হওয়ার পরেও তুই শৈলী আর মিমের থেকে অনেক বেশি ম্যাচিউরড। তাই আমি আশা করব বাড়িতে গিয়ে যেন মিমের সাথে আমার কথা বলতে না হয়। মিমি মামুনিকে কি বলেছে আমি জানি না। আমার অগোচরে কি হয়েছে আমি কিছুই জানি না, জানার ইচ্ছেও নেই। এখন এই বিষয়টা আমি তোর উপর ছেড়ে দিলাম। যেটা তোর ভালো মনে হয় সেটা কর। আমি কোনো অযাচিত কিছুই শুনতে চাই না। নিশানের কথার ইঙ্গিত ধরতে পারল রিমি, তাই চুপ করে মাথা নিচু করল। গাড়ির স্টিয়ারিং শক্ত হাতে ধরে নিশান আবারও বলল, তোদের বয়স আমি পার করে এসছি। মিমি আবেগের বয়সে যে কোনো কিছু করতে পারে। ওর হাবভাব আগেই বুঝেছি আমি। চুপ ছিলাম, ভেবেছিলাম সাহস পাবে না। মামুনির উচিত এগুলোতে আশকারা না দিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়া। আশা করি বুঝতে পারছিস। রিমি অপর নিচ মাথা নাড়ল। নিশানের একথার অর্থ হলো রিমি যেন বাড়িতে গিয়ে মিমি এবং রাশেদা তালুকদারের সাথে সরাসরি কথা বলে। নিশান আবারও বলে, আর আমি এটা নিশ্চিত করে তোকে বলে দিচ্ছি, শৈলী মোটেও নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে যায়নি। তবে কেন বাড়ি ছেড়ে গিয়েছে সেটা আন্দাজ করতে না পারলেও কোথায় গেছে সেটা আমি আন্দাজ করতে পারছি। তুই বাড়ির বিষয়টা সামলা। আমি আগামী 3-4 দিন বাড়িতে আসবো না। ঘটমান অতীতটা থেকে ফিরে এসে রিমি শক্ত হাতে মিমিকে ধাক্কা মেরে ঘরে ঢুকিয়ে দরজা আটকে দিল। সতর্কতার দৃষ্টি ফেলে ছিটকানিটাও লাগালো। মিমি এখনও বাকরুদ্ধ। রিমি কেন হঠাৎ তার গায়ে হাত তুলল, কেন হঠাৎ এরকম অদ্ভুত আচরণ করছে, সেটা তার মাথায় ঢুকছে না। রিমি এবার মিমির বাহু সজোরে আঁকড়ে ধরল। ঢোক গিলে সরাসরি প্রশ্ন করল। তুই মাকে কি বলেছিস? মিমি সেভাবেই উত্তর দিল, কি বলেছি? সেটাই জিজ্ঞেস করছি আমি, কি বলেছিস তুই মাকে? আজব তো, রিমি তোর মাথা কি গেছে? আমি মাকে কি বলবো? কিসের কথা বলছিস তুই? খোলাখুলি বল তো। রিমি এবার চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে চাপা কণ্ঠে বলল, নিশান ভাইয়ের বিষয় কি বলেছিস? মিমি এবার ভ্রু কুঁচকে তাকালো। নিশান ভাই এর ব্যাপারটা রিমি কিভাবে জানলো সেটাই ভাবতে ব্যস্ত হলো যেন। রিমি আবারও তাড়া দিল, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। মিমি এবার নিজের বাহু থেকে রিমির হাত সরিয়ে নিল। এরপরে স্বাভাবিক কণ্ঠে বলল, আমি তোকে আগেই বলতাম, কিন্তু প্রথমে মাকে বলে নিশ্চিত হয়ে তোকে বলার সিদ্ধান্ত নিয়েছিলাম। রিমি এবার কৌতূহলী দৃষ্টিতে তাকালো মিমির দিকে। মনে মনে বারবার করে চাইল যাতে অফিসে আকাশ নামক সেই লোকটার বলা কথাটা সত্যি না হয়, যেন তাকে নিজের বোনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে না হয়। কিন্তু রিমির প্রার্থনা যেন কবুল হলো না। তাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে মিমি সামান্য হেসে লাজুক কণ্ঠে বলে উঠল, আমি আমি আসলে নিশান ভাইকে ভালোবাসি, বিয়ে করতে চাই। চোখ জোড়া স্থির হলো রিমির। মিমি আবারও বলল, কিন্তু তোকে তো আমি এগুলো বলিনি। মাকেও বলেছি যাতে তোকে না বলে। তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আগে ভাগে এসব কথা কে বললো তোকে? রিমি যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারল না। এক বড়সড় বাজ পড়ল তার মাথায়। এতক্ষণ ধরে সে যে আশঙ্কা করছিল সেটাই সত্যি। মিমি সত্যি নিশানকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে থাকার পর রিমি ফিসফিস করে বলল,
তুই সত্যি বলছিস? মিমি একগাল লাজুক হাসি দিয়ে বলল, কিন্তু তাই বলে তুই আমাকে মারবি? আমি তো তোকে বললাম রে ফোন, সারপ্রাইজ দেওয়ার জন্য আগে বলিনি। রিমির বুকের ভেতরটা ধক করে উঠল। নিশানের গাড়িতে বসে সে যা ভেবেছিল, এখন সেই চিন্তাগুলো আরও বেশি জট পাকিয়ে গেল। মিমির কথা পাত্তা না দিয়ে কিছুক্ষণ চুপ থেকে রিমি গম্ভীর কণ্ঠে বলল, তুই এসব মাকেও বলেছিস? মাই তো প্রথম জানে। কি বলেছে মা? জিজ্ঞাসু চোখে তাকিয়ে বলে উঠল রিমি। মিমি এবার নিজের জর্জেট ওড়নাটা আঙ্গুলে পেঁচিয়ে মুখ নামিয়ে বলল, মা অনেক খুশি হয়েছে, আর জানিস আমাকে কথা দিয়েছে যে মিশন ভাইয়া আমারই হবে। মা রাজি হয়েছে? মা তো রাজি হয়েছে, আর নিশান ভাইয়ার সাথেও নাকি আজকে কথা বলবে। এখন শুধু দোয়া কর যাতে নিশান ভাইয়া রাজি হয়ে যায়। উফ, কি যে খুশি লাগছে রে রিমি। এই প্রথম রিমি তার বোনের খুশিতে খুশি হতে পারল না। বিষাদে ডুবে আধারে নেমে আসলো ফর্সা মুখটায়। একটা শুকনো ঢোক গিলল রিমি। বাড়িতে যে কত বড় অশান্তি আসতে চলেছে সেটা ভেবেই মাথা গরম হয়ে উঠল তার। অফিসে নিশানের হাবভাব দেখে রিমির এইটুকু বুঝতে দেরি নেই যে নিশান এই বিষয়টা নিয়ে খুবই বিরক্ত, এবং কোনোভাবেই নিশান মিমিকে বোনের নজরে ছাড়া আর কোনো নজরে দেখে না। তাই রাশিদা তালুকদার যদি ভুল করেও নিশানের সামনে বিয়ের কথা তোলে, তাহলে নিশান তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ছাড়বে। এ বিষয়ে আসলেই কোনো সন্দেহ নেই। রিমি এবার মনে মনে বিড়বিড় করে আওড়ালো, ভাগ্যিস বিয়ের কথাটা নিশান ভাই এখনো জানে না। মিমি রিমির হাত ধরে আবারও বলল, আমার তো ভাবতেও খুব ভালো লাগছে জানিস, অবশেষে এতদিনে পছন্দের মানুষটাকে আমি নিজের করে পাবো। আমি তো ভাবতেই পারিনি যে মা রাজি হবে। এখন খুব বেশি খুশি লাগছে। মিমি এবার রাগ সামলাতে পারল না, এক ধাক্কায় মিমির হাত সরিয়ে দিল। শাট আপ মিমি, আর একটা বাজে কথা বলিস না প্লিজ। তুই কি একটা বাচ্চা? বড় হোসনি তুই? সেন্সটুকুও নেই? তুই কি জানিস তুই একটা নিব্বির মতো আচরণ করছিস? তুই কি ভেবে এসব করলি মিমি? তোর কি একবারও মনে হলো না নিশান ভাই এসব জানে কি না? তোর মনে হলো না তোর আবেগের কারণে বাড়ির সবাইকে কতটা ঝামেলায় ফেলতে পারিস? আর ইউ ক্রেজি? মিমি এবার হতভম্ব হয়ে গেল। ঝামেলা? রিমি, তুই কেন এত রাগ করছিস? আর কি বলছিস এসব? আমি তো কাউকে বিপদে ফেলিনি। আমি মাকে শুধু বলেছি যে নিশান ভাইয়াকে পছন্দ করি, ওনার সঙ্গে বিয়ে হলে আমি খুশি হব, ব্যাস এইটুকু। এখানে বিপদ, ঝামেলা, অশান্তি এইসব আসার কারণ কি? মিমি এবার হতাশাভাবে মাথা নাড়ল। তোর মাথায় কি একবারও আসেনি নিশান ভাই কখনো তোর ব্যাপারে এভাবে আদৌ ভেবেছে কিনা? তিনি জানেনও না তুই এরকম কিছু করেছিস। মিমি এবার একটু অস্বস্তিতে পড়ল। আমার মনে হয় উনি বুঝতে পারে। আমি তো কখনো ওনাকে কিছু বলিনি, কিন্তু এমনও তো হতে পারে যে উনি আমাকে ভালোবাসে অথচ বলতে পারে। রিমি তখনই হাত তুলে থামিয়ে দিল তাকে। চোখে মুখে ঝলসে ওঠা ক্রোধ নিয়ে বলল, নিশান ভাই যদি বুঝতে পারতেন, তার যদি কোনো ফিলিংস থাকতো, তাহলে কি আজ আমাকে দায়িত্ব দিয়ে যেতেন? তুই জানিস না আজ উনি আমাকে কি বলেছেন। মিমি এবার একটু শঙ্কিত হলো। কি বলেছে? রিমি গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, উনি তোকে নিয়ে কোনো কথা বলতেই চান না মিমি। তোর কোনো সিদ্ধান্তর সঙ্গে তিনি নেই। তিনি এটা স্পষ্ট করে দিয়ে গেছেন যে বাড়ির বিষয়টা আমার হাতে। মানে তুই বুঝতে পারছিস নিশান ভাই ইনডিরেক্টলি তোকে কি বলে গিয়েছে? ইউ নো হোয়াট মিমি, আমার এখন মনে হচ্ছে তুই একটা ছ্যাঁচড়া মেয়ে হয়ে গিয়েছিস। আমি কখনো ভাবতেও পারিনি যে আমার বোন এরকম ছ্যাঁচড়ামি করবে। মিমির মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। রিমির কথাগুলো যেন ওর শরীরের সমস্ত শক্তি শুষে নিল। নিশান ভাই তাকে নিয়ে কোনো কথাই বলতে চান না। বাড়ির ব্যাপারটা রিমির হাতে ছেড়ে দিয়েছেন। মিমি নিজের ঠোঁট কামড়ে ধরল। চোখের কোণায় জল চিকচিক করছে। ফিসফিস করে বলল, তুই তুই এমন কথা কিভাবে বললি রিমি? আমি তো বোন,
আর তুই আমাকে ছেঁচড়া বলিস? রিমি ততক্ষণে হাতের মুঠোয় নিজের রাগ চেপে ধরে ফেলেছেন। তীক্ষ্ণ স্বরে বলল, কারণ তুই নিজের আবেগে দাসী হয়ে গিয়েছিস মিমি। নিজের সম্মান, নিজের আত্মসম্মান সব কিছু জলাঞ্জলি দিয়ে তুই এমন একটা ছেলেকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখছিস যে তোকে নিয়ে বিন্দুমাত্র ভাবেনি। তুই কি বুঝতে পারছিস তুই কত বড় ভুল করে ফেলেছিস? আর সবচেয়ে বড় কথা হলো, নিশান ভাই আমাদের বড় ভাই, তুই কোন হিসেবে ওনাকে ওসব নজরে দেখতে গিয়েছিলি? মিমি এবার ফুপিয়ে কেঁদে উঠল। আমি কি দোষ করলাম রিমি? আমি কি কাউকে ভালোবাসতে পারি না? আশ্চর্য, যেখানে মাও আপত্তি করলো না সেখানে তুই। রিমির চোখে এবার কেবল হতাশা, রাগ দেখা গেল, নাম গলা একটু নরম করল সে। ভালোবাসা দোষ নয় মিমি, কিন্তু একতরফা ভালোবাসার জন্য নিজের পরিবারকে বিপদে ফেলা, নিজের আত্মসম্মান ভুলে যাওয়া, এটা কি ঠিক? নিশান ভাই যদি তোকে ভালোবাসতো তাহলে সে নিজে এসে তোর পাশে দাঁড়াতো, কিন্তু সে তো কিছুই করেনি। উল্টো বাড়ির বিষয়টা আমার হাতে দিয়ে গেছে যাতে আমি তোকে বুঝিয়ে বলি। মিমির কান্না থামছেই না, নীরবেই চোখের পানি গড়িয়ে পড়তে থাকলো। সে মোটেই আবেগের বশে নিশানকে ভালোবাসেনি, মন থেকেই ভালোবেসেছিল। বয়স কম বলে কি তার ভালোবাসার মূল্য নেই? অঝরে চোখের পানি ঝরিয়ে রিমি যেন বোঝাতে চাইল, সে সত্যি ভেবেছিল নিশান ভাই হয়তো তাকেও পছন্দ করে, নয়তো তার দিকে এত ভালোভাবে তাকাতো না। কেন এত যত্ন নিত? কেন নিজ থেকে কলেজে দিয়ে আসতো? কেন এসএসসির রেজাল্টে এত খুশি হয়েছিল? কেন এত আগলে রাখতো? শুধু বড় ভাইয়ের কর্তব্য পালনেই? রিমি এবার চোখ সরু করল, ক্লান্ত গলায় বলল, মিমি বোন আমার, তুই না অনেক বুঝতার, তাহলে এত বড় ব্যাপারটা বুঝতে পারলি না যে নিশান ভাই তোর দিকে স্নেহের চোখে তাকাতো, পছন্দের নয়। সে তোকে একটা ছোট বোনের মতোই দেখেছে মিমি, আর তুই সেটা প্রেম ভাবতে গিয়ে নিজের মান সম্মান সব ভুলে বসে আছিস। মিমি নিঃশব্দে ফুঁপিয়ে উঠল। মনে হচ্ছে তার ভিতরটা একেবারে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। রিমি এবার মিমির হাত শক্ত করে ধরল। তুই এখনো সময় থাকতে সামনে নিয়ে মিমি, নয়তো নিজের ভুলের শাস্তি নিজেকেই পেতে হবে। মিমির মুখ শুকিয়ে গেল। এতক্ষণ পর্যন্ত সে ভেবেছিল নিশান হয়তো একটু হেসে বলবে, তাই নাকি মিমি, তুই আমাকে পছন্দ করিস, আমিও তোকে পছন্দ করি, এমন কিছু একটা ঘটবে হয়তো। কিন্তু এখন মনে হচ্ছে পুরো ব্যাপারটাই তার ভুল বোঝাবুঝির ছিল। মিমি আস্তে করে ফিসফিস করে বলল, নিশান ভাইয়া কি আমার কথা শুনলে রাগ করবে? রিমির চোখে এবার করুণা ফুটে উঠল। সে মিমির কাছে এসে আস্তে করে বলল, তুই ওনাকে চাস সেটা আমি বিচার করতে চাই না, কিন্তু মিমি, কারো অনুভূতি জোর করে পাওয়া যায় না। মিমির চোখে আবারও পানি এসে গেল। আমি তো ওনাকে জোর করিনি। রিমি এবার একটুখানি মৃদু হাসল। কিন্তু তোকে না জানিয়ে ওনার উপর এত বড় একটা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিস, এটা কি ঠিক হলো? মিমি চুপ করে গেল। মনে হলো সে এবার সত্যিই বুঝতে পারছে তার আবেগে হয়তো তার ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। সে চোখের পানি মুছে ধীর গলায় বলল, তাহলে কি আমি ওনাকে কিছু বলতে পারবো না? রিমি এবার গভীর চোখে তাকিয়ে বলল, তুই যদি ওনাকে ভালোবাসতেই থাকিস তাহলে একটা সময় পরেই তোর উত্তর নিজেই পেয়ে যাবি। তুই কি ওনাকে ভালোবাসিস নাকি শুধু নিজের কল্পনায় ওনাকে চেয়েছিস, সেটাও তখন পরিষ্কার হয়ে যাবে। মিমি চুপচাপ দাঁড়িয়ে রইল। রিমির কথাগুলো তার মনে গেঁথে যাচ্ছে। এবার সত্যিই যেন মনে হলো সে কিছু ভুল করেছে। রিমি এবার লম্বা শ্বাস ফেলে বলল, আর সবচেয়ে বড় কথা, তুই বড় মামিকে চিনিস না? মামি তো আমাদেরকে দুই চোখে সহ্যই করতে পারে না। সেখানে তুই ভাবলি কি করে যে উনি নিজের ছেলের বউ হিসেবে তোকে মেনে নেবে? এটাও তো একটা বোকামি। মিমি এবার তাচ্ছিল্যের সুরে হেসে বলল, একটু ভুল হলো রিমি, তোর এই ধারণাটা মিলল না যে। মানে? বেশ অবাক হলো রিমি। মিমি এবার রিমির চোখের দিকে তাকিয়ে বিষাদের হাসি হেসে বলল, বড় মামি তো রাজি হয়েছে। কি? আবারও মাথায় বাজ পড়ল রিমির। মানেটা কি বড় মামির রাজি? মানে তোকে এই বাড়ির বউ করতে ওনার কোনো সমস্যা নেই? এটা কি সত্যি? কি বলছিস তুই? মিমি এবার অন্যদিকে তাকিয়ে বলে,
সত্যি? রিমি যেন মানতেই পারল না। কিন্তু কিভাবে? এটা কিভাবে সম্ভব? মিমি এবার একটা শুকনো ঢোক গেলে আশেপাশে তাকিয়ে ইতস্তত করে বলে, তুই যদি কয়েক ঘন্টা আগে আসতি তাহলে বিষয়টা এত দূর এগোতো না। আমি এসব আগে থামিয়ে দিতাম। যে মানুষটা আমাকে ঘৃণা করে তাকে পাওয়ার জন্য এমন পাগলামি করতাম না। কিন্তু তুই অনেক দেরি করে এসে আমায় কথাগুলো জানালি। রিমি মিমির কোনো কথা বুঝতে পারল না। মিমিকে নিজের দিকে ঘুরিয়ে এসে গম্ভীর হয়ে বলল, পরিষ্কার করে বল মিমি, কি হয়েছে? মিমি এবার একটা দীর্ঘশ্বাস ফেলে কয়েক ঘন্টা আগের ঘটনা বলতে শুরু করলো। তুই যখন নিশান ভাইয়ের অফিসে গিয়েছিলি তখন মা বড় মামার রুমে গিয়েছিল আর বড় মামাকে সরাসরি প্রস্তাব দিয়েছে। মানে নিশান ভাইয়ের সাথে আমার বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে। আমি জানি না ভিতরে কি হয়েছে, কিন্তু দরজার আড়াল থেকে শুনেছি প্রথম বড় মামা রাজি না হলো একটা ঘটনার জন্য। মা কি একটা বলল আমি ভালো করে শুনতে পাইনি, কিন্তু কিছুক্ষণ পর মামা রাজি হয়ে গেল। আর তখনই আগামী মাসে নিশান ভাইয়ার সাথে আমার বিয়ে ঠিক করে ফেললো। মা বলেছিল নিশান ভাইয়ার মতামত ছাড়া এখনই বিয়ে ঠিক না করতে, কিন্তু বড় মামা বলল যে নিশান ভাইয়া নাকি বড় মামার কথার বাহিরে যাবে না, তাই তখনই ওরা সিদ্ধান্ত নিয়ে নিল। আসলে মা খুব ভালো করেই জানতো যদি বড় মামিকে আগে বলা হয় তাহলে বড় মামি মোটেও রাজি হবে না, বরং আমাদের কথা শোনাবে। এর জন্যই মা প্রথমে মামার কাছে গিয়েছে। আর মামাও নাকি আমাদের দুজনের মধ্যে, মানে আমাকে আমাদের দুই বোনের মধ্যে যে কোনো একজনের সাথে নিশান ভাইয়ের বিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। আর যখন মামা শুনল যে আমি নিশান ভাইয়াকে পছন্দ করি এবং নিশান ভাইয়াও হয়তো আমাকে পছন্দ করে, তখন বড় মামা রাজি হয়ে গেল। আর বড় মামি যখন আপত্তি করতে আসলো তখন বড় মামা ধমক দিয়ে দিল। মানে বড় মামার জোর জবরদস্তির কারণে বড় মামি রাজি হয়েছে। রিমি স্তব্ধ হয়ে গেল, মাথাটা যেন ঝিমঝিম করছে। এত কিছু ঘটে গেল অথচ সে কিছুই জানতো না। সে কিছুক্ষণ মিমির মুখের দিকে তাকিয়ে থাকলো, যেন যাচাই করতে চাইছে সত্যি এসব ঘটেছে কিনা। তারপর ধীরে ধীরে ফিসফিস করে বলল, তুই তুই কি বুঝতে পারছিস কি বলছিস? মিমি হালকা হাসল, তবে সেই হাসিতে ছিল এক ধরনের শূন্যতা। বুঝতে পেরেছি। নিশান ভাইয়া আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে রিমি। এটা এখন থামানোর কিছু নেই। এখন থামাতে গেলে আরো অশান্তি হবে। রিমি হতভম্ব হয়ে কপালে হাত রাখল। কিন্তু নিশান ভাই তো এখনো জানে না, তাই না? মিমি চোখ নামিয়ে আনল। না, এখন না। মিমির হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। হোয়াট দ্য হেল ভাই, মানে নিশান ভাইয়ের মতামত না নিয়ে বিয়ের দিন পর্যন্ত ঠিক করে ফেলেছে। এটা তো জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। তোর মনে হয় না নিশান ভাইয়ের মতো মানুষ এগুলো মানবে? মিমি দীর্ঘশ্বাস ফেলল। সে তো নিজেই এখন স্তব্ধ হয়ে আছে। একটু আগ পর্যন্ত তার মধ্যে থাকা আনন্দটা ধুলোয় মিশে গিয়েছে ক্ষণিকের মধ্যেই। নিশান ভাইয়া বড় মামার কথা ফেলবে না, এটা সবাই জানে, তাই তারা ধরে নিয়েছে উনি রাজি হবেন। রিমি হতাশ হয়ে বলল, এভাবে একটা সম্পর্ক গড়ে তোলা যায় না মিমি। তুই নিজেও জানিস নিশান ভাই তোর প্রতি কোনো ভালোবাসা বা হোয়াটএভার ওরকম কিছুই অনুভূতি পোষণ করেন না। কেবল বড় মামার ইচ্ছায় বিয়ে করলে সেটা কি সুখের হবে? মিমি এবার চোখ বন্ধ করলো, যেন সব অনুভূতি থেকে নিজেকে আলাদা করতে চাইছে। জানি না রিমি, কিন্তু আমি আর কিছু ভাবতে চাই না। আমি শুধু চাই নিশান ভাইয়া আমাকে অন্তত একটা সুযোগ। মিমি চোখ খিচে বন্ধ করলো। নির্লজ্জ বেহায়া মনটা যে মানছে না। নিশান তাকে একদম পছন্দ করে না, এটা জানার পরেও তার অবাধ্য মনটা চাইছে নিশানকে নিজের করে পেতে। রিমি হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল। সে জানে এভাবে চাপিয়ে দেওয়া একটা সম্পর্ক কখনোই ভালো হতে পারে না। নিশান যদি রাজি হয়েও যায়
তবুও এই বিয়েতে সত্যিকারের ভালোবাসা থাকবে তো, নাকি এটা কেবল পরিস্থিতির কাছে হার মেনে নেওয়া হবে? নিশান ভাই সব কিছু তছনছ করে দেবে। রিমি গভীর দৃষ্টিতে তাকালো মিমির দিকে, শেষবারের মতো একটা প্রশ্ন করলো। তুই কি সত্যিই মনে করিস নিশান ভাই তোকে ভালোবাসে বা বাসবেই? মিমি চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর আস্তে করে বলল, আমি চাই উনি ভালোবাসুক, আর সেটা যদি সত্যি না হয় তাহলে? কথাটা মাঝপথেই থেমে গেল। মিমির চোখে যেন একরাশ দুঃখ খেলা করছে। সে নিজেই জানে না এই সিদ্ধান্তের শেষ কোথায়। রিমি বিরক্তির শ্বাস ফেলে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে এগিয়ে আসলো। একটু থেমে পিছনে না ঘুরেই শক্ত কণ্ঠে বলতে থাকলো, একটা কথা শুনে রাখ মিমি, আমি যদি ভুল না করি, আমার যদি ভুল না হয়, তাহলে নিশান ভাই কখনোই এই বিয়ে করবে না। কারণ নিশান ভাইয়ের মতো মানুষ কখনোই বেড়া জালে আবদ্ধ থাকে না। তিনি স্বাধীন। হয়তো বাড়িতে অশান্তি করে তিনি বাড়ি থেকেই বেরিয়ে যাবেন, কিন্তু তবু তোকে বিয়ে করবে না। স্বপ্ন দেখা ছেড়ে দিই মিমি। এখন তুই প্রশ্ন করতে পারিস, তোর মধ্যে এমন কি কমতি আছে যে নিশান ভাই তোকে বিয়ে করতেই চাইবে না? তোর মধ্যে কোনো কমতি নেই মিমি। তবে আমার সিক্স সেন্স যদি খারাপ না হয়, আমি যদি খুব একটা ভুল না করি, হয়তো নিশান ভাই ইতিমধ্যেই নিজের পাথরের ন্যায় মনটা অন্য কারো জিম্মায় ছেড়ে দিয়েছে, অথবা তাকে হয়তো কোনো রমণী নীরবে ঘায়েল করতে পেরেছে, যা আজও সবার অজানা। কথাগুলো বলেই দরজার সিটকানি খুলে বাইরে বেরিয়ে গেল রিমি। আর মিমি নিঃসঙ্গভাবে ঘরের মধ্যে দাঁড়িয়ে রইল। তার স্বপ্নগুলোর মৃত্যু হতে দেখেছে সে, অথচ কিছুই করতে পারছে না। বাড়ির ভেতরটা সব কিছু একটু বেখাপ্পা, একটু এলোমেলো হয়ে আছে। ড্রয়িং রুমে ঢুকতেই মনে হলো যেন কেউ একসঙ্গে অনেক কিছু গুছিয়ে রাখতে চেয়েও শেষমেশ হাল ছেড়ে দিয়েছে। টেবিলের ওপর রাখা বইগুলো একপাশে কাত হয়ে আছে। কিছু পুরনো ম্যাগাজিন আর খবরের কাগজও ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কর্নারের শোপিসগুলো কেউ সরিয়েছে, যেন কোথাও রাখার পর ভুলে গেছে ফেরত দিতে। ঘরের মাঝখানে রাখা কাচের সেন্টার টেবিলটা জলের বোতল, কিছু কফির কাপে শুকিয়ে যাওয়া দাগ, আর একটা রিমোট রাখা। পাশের সোফার এক কোণে একটা মোচড়ানো কম্বল অযত্নে পড়ে আছে। যেন কেউ শুয়ে উঠে আর ঠিক করতে ভুলে গেছে। আর ঠিক সেই সোফাতেই আধশোয়া হয়ে পড়ে আছে নিশান, একদম নির্বিকার ভঙ্গি হরে। একপাশে সোফার হাতল ধরে আছে, অন্য হাতের রিমোট টিপছে অন্যমনস্কভাবে। তার চোখ টিভির পর্দায়, কিন্তু মন সেখানে নেই বললেই মনে হয়। খোলা শার্টের বোতাম দুটো একটু এলোমেলো, পায়ের নিচে একটা কুশন কোন দিকে গড়িয়ে পড়েছে। ঘরের হাল যেমন অগোছালো, নিশানের অবস্থাও যেন তেমনই। ভাবা যায় সবসময় পরিপাটি হয়ে থাকা নিশান এমন অদ্ভুত হয়ে আছে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই ক্লান্ত হয়ে মাথায় হাত রেখে নিশানের দিকে আহাম্মক মনে তাকিয়ে রয়েছে এক অজ্ঞাত ব্যক্তি। বোঝাই যাচ্ছে সে নিশানের কাছে খুব একটা পাত্তা পাচ্ছে না। অনেকক্ষণ টিভি দেখার পর খুব বোর ফিল করলো নিশান, তাই একটা হাই তুলে টিভিটা অফ করলো। পায়ের কাছে থাকা কুশনটা এক লাথি মারল। তৎক্ষণাৎ অপর অজ্ঞাত ব্যক্তির মাথায় এসে লাগলো সেটা। নিশান এবার উঠে দাঁড়িয়ে একটু হাত পা নাড়িয়ে ব্যায়াম করলো। আগন্তুক চোখ পিটপিট করে নিশানের দিকে তাকিয়ে সেও উঠে গেল। নিশান এবার অজ্ঞাত ব্যক্তিটাকে পাত্তা না দিয়ে তাকে অতিক্রম করে পকেটে হাত গুজে রান্নাঘরে এগিয়ে যেতে থাকলো। সেই ব্যক্তিও হাঁ করে তার পিছু পিছু যেতে থাকলো। নিশান প্রথমে গ্লাসে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে ঢকঢক করে খেলো। এরপর আবারও সেই আগন্তুককে ধাক্কা দিয়ে সাইডের করে ফ্রিজের দিকে গেল। ফ্রিজ খুলে আশপাশে তাকিয়ে কিছু একটা খুঁজলো যেন। তারপর মুচকি হেসে সারি সারি সাজানো লাল আপেলগুলোর মধ্য থেকে টুপ করে একটা আপেল তুলে কামড় বসালো। মাথা নেড়ে বোঝালো যে বেশ মিষ্টি আছে। আরেক হাতে আরেকটা আপেল নিয়ে ফ্রিজ বন্ধ করে আরাম করে আপেলটা কামড় বসিয়ে খেতে লাগলো নিশান। আর অজ্ঞাত সেই ব্যক্তি হাঁ করে দাঁড়িয়ে তাকিয়ে দেখতেই লাগলো সব ঠিক ছিল, এই পর্যন্ত সবই ঠিক আছে। কিন্তু সমস্যা হলো, যেই বাড়িটাকে নিশান এতক্ষণ ধরে নিজের টয়লেট টিস্যু ভেবে নিজের মতো করে ইউজ করেছে, সেই বাড়িটা নিশানের নয়, বরং সেই বাড়ির মালিককে
পাত্তা না দিয়ে নিজের মতো করে টিভি দেখছে, খাচ্ছে, ঘুমাচ্ছে। এটা হলো সেই অজ্ঞাত আগন্তুকের বাড়ি। হ্যাঁ, এটা আকাশের বাড়ি। আকাশ এতক্ষণ হাঁ করে যা দেখছিল সেটা যে বাস্তবে ঘটেছে তা বিশ্বাস করতে বেশ সময় লাগলো। এইটা কি হচ্ছে আসলে? নিজের বাড়িতেই সে এখন দর্শক, আর অতিথি হয়ে বসে আছে নিশান। সে এখনও নিশানের অভিব্যক্তি ধরতে পারল না। ছেলেটা কি শৈলীকে খুঁজে না পেয়ে পাগল হয়ে গেল? নিশানের অফিস থেকে ফিরে এসে একটু আগেই গোসলে ঢুকেছিল আকাশ। গোসল থেকে বের হয়েই তার মাথায় এক ঝলক বাস পড়ে। সে দেখে তার একমাত্র বেস্ট ফ্রেন্ড নিশান নির্বিকার ভঙ্গিতে ড্রেস চেঞ্জ করছে। কিন্তু হঠাৎ করে নিশানকে নিজের বাড়িতে দেখে ভয়ানক অবাক হওয়া নয়নে তাকিয়ে থাকে আকাশ। যখন হতবাক হয়ে সে নিশানকে জিজ্ঞেস করে, তুই এখানে কেন? তখন নিশান পাত্তা দেয় না। নিজের মতো করে কাপড় চেঞ্জ করে মুখ হাত ধুয়ে ফেলে। এরপর টিভি দেখতে শুরু করে। আর এরপর যা হওয়ার তা তো হলোই। আকাশ নিজেই এখন কনফিউশনে আছে যে এই বাড়িটা কার। নিজের বাড়িতে নিজেই অবহেলিত আকাশ। 1 নাম্বার প্রশ্ন, নিশান এই মুহূর্তে আকাশের বাড়িতে কি করছে? 2 নাম্বার প্রশ্ন, সে আকাশের বাড়িতে কেনই বা এসেছে? 3 নাম্বার প্রশ্ন, আসার পর থেকে আকাশের সাথে একটা কথাও না বলে নিশান নিজের মতো কাজ করে যাচ্ছে, যেন এটা নিশানের নিজেরই বাড়ি। এটার কারণ কি? দেখে মনে হচ্ছে এটা নিশানেরই বাড়ি আর আকাশ ভুল করে এখানে চলে এসেছে। 4র্থ প্রশ্ন, আকাশ কি অদৃশ্য হয়ে রয়েছে? নিশান তাকে পাত্তা দিচ্ছে না কেন? 5ম প্রশ্ন, আবারও সেই একই প্রশ্ন, নিজের বাড়ি থাকা সত্ত্বেও কেন নিশান আকাশের বাড়িতে এসে এরকম অদ্ভুত আচরণ করছে? তখন থেকে এতগুলো প্রশ্ন করেছে আকাশ। আল্লাহর ওয়াস্তে একটা প্রশ্নেরও জবাব পায়নি সে। আকাশের এখন প্রচুর সন্দেহ হচ্ছে সে কি জীবিত আছে নাকি মৃত আছে। তাকে দেখতে পাচ্ছে না কেন নিশান? সে যেন নিশানের চোখে অদৃশ্য হয়ে রয়েছে। নিশান নির্বিকারভাবে আপেল চিবিয়ে যাচ্ছে, যেন কিছুই হয়নি। আকাশ এবার আর সহ্য করতে পারল না। এই নিশান, তুই কি আমাকে দেখতে পাচ্ছিস না? এদিকে তাকা। ভাই, এটা কি হচ্ছে? এটা আমার বাড়ি তো। অবশেষে এতক্ষণ পর নিশান ঠান্ডা ভঙ্গিতে তাকালো আকাশের দিকে। আকাশ এবার একটা স্বস্তির শ্বাস ফেলল। যাক, সে জীবিত আছে। নিশান তাকে দেখতে পেয়েছে। নিশান একদম নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে রইল আকাশের দিকে, যেন এটাই স্বাভাবিক। এরপর আরও বেশ নির্বিকার ভঙ্গিতে পাল্টা প্রশ্ন করল, তো তো মানে এটা আমার বাসা ভাই। সো হোয়াট? আবার সো হোয়াট মানে? এ নিশান, পাগল হলি নাকি? এটা আমার বাসা। তুই ঢুকলি কখন? কে তোকে ঢুকতে দিল? কেন তুই আমার সোফায় শুয়ে টিভি দেখলি আর এখন ফ্রিজ খালি করছিস? নিশান চোখ গোল করে তাকালো, যেন আকাশের কথা শুনে অবাক হয়ে গেছে। তুই এমন করছিস কেন? বন্ধুর বাড়ি মানে নিজের বাড়ি, তাই না? এত নিশ্চিত হয়ে গেছিস তুই? আকাশ মাথায় হাত দিয়ে বসে পড়ল। ভাই, তুই আমার বাসায় ঢুকলি কিভাবে? দরজা তো বন্ধ ছিল। নিশান একটা দীর্ঘশ্বাস ফেলে জানালার দিকে তাকালো। দরজা বন্ধ ছিল, কিন্তু জানলা তো ছিল, ওই দিয়ে এসছে। আকাশের চোখ কপালে উঠে গেল। মানে তুই আমার বাসার জানালাতে ঢুকেছিস চোরের মতো? নিশান বিরক্ত হয়ে বলল, আজব তো। আরে ভাই, চোরের মতো কেন? আমি তো শুধু জানলাটা খুলে ঢুকেছে। তোর বাসায় আসতে গেলে দরকার হলে ছাদ ফুরেও ঢুকতে রাজি আছে। বন্ধুত্ব এত কষ্ট করা লাগে রে? আকাশ এবার চেয়ার থেকে লাফিয়ে উঠল। বন্ধুত্ব মানে এই না যে বাসায় না থাকলেও ঢুকে যা খুশি খাবে, ফ্রিজ খালি করবে আর সোফায় লম্বা হয়ে শুয়ে থাকবে। তোর কি হয়েছে ভাই? বাড়ি যাসনি কেন? বিশ্বাস কর, প্রথমে আমি তোকে দেখে মনে করেছিলাম তুই হয়তো ভূত হয়ে এসেছিস। নিশান আবার এক কামড় দিল আপেলে। ভালো। তুই থাকলে জিজ্ঞেস করতাম, তুই তো ছিলে না। এতদিন জানতাম অতিথি ঈশ্বরের মতো, আর আজ আমাকে এইভাবে কথা শোনাচ্ছিস? না, সময় বদলে গেছে, মানুষও বদলে গেছে। আকাশ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এ তো উল্টা তার দোষ হয়ে গেল। নিশান ভাই আমার, প্লিজ তুই একটু লেবু পানি খা। তোরা কেউ শিওর গাঁজা খাওয়াইছে? ভাই তুই রান্নাঘর থেকে বের হ। নিশান একটু ভাবল, তারপর বলল, আচ্ছা বের হব, কিন্তু তার আগে ফ্রিজের শেষ আপেলটাও খেয়ে নেই। এটা তো আমার জন্যই রাখা, তাই না? আকাশ এবার সত্যি সত্যি মাথা ধরে বসে পড়ল।
এদিকে নিশান মজা নিয়ে আরেকটা আপেল তুলে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। যাওয়ার আগে একবার পিছন ফিরে আকাশের হতভম্ব মুখটা দেখে মুচকি হেসে বলল, তো ফ্রিজের আপেলগুলো বেশ মিষ্টি, রাতে আবার খাবো। বলেই দরজা খুলে হাওয়া হয়ে গেল নিশান। আর আকাশ নিজের জীবনের সব সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা শুরু করলো। নিশান পাগল হলো নাকি আমি? আকাশ সত্যি সত্যি এখন সন্দেহ করতে শুরু করেছে, এই দুনিয়া কি বাস্তব নাকি সে কোনো আজব স্বপ্নের মধ্যে আটকে আছে। নিশান এটো আপেল ড্রয়িং রুমের টেবিলে রেখে বাথরুমে ঢোকে। এদিকে আকাশ ধপ করে সোফায় বসে পড়ে। নিশানের খালি প্লেটে পড়ে থাকা আপেলের আষ্টে গন্ধে তার নাক আটকে আসে। সেই মুহূর্তে সে চিৎকার দিয়ে বলতে চায়, আল্লাহ, আমার জীবনে এত দুঃস্বপ্ন কেন? ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢোকে তার ছোট ভাই আদিব। হাতে তার একটা শপিং ব্যাগ। আসলে এই বাসায় আকাশ এবং তার ছোট ভাই আদিব থাকে। তাদের বাবা মা আপাতত গ্রামে রয়েছে। আকাশের ছোট ভাই আদিব মিমির সাথে সেম ব্যাচে পড়াশোনা করে। আদিব ঘরে ঢুকেই থমকে দাঁড়ায়। তার চোখ প্রথমে আকাশের হতাশগ্রস্ত মুখের দিকে, তারপর ফ্রিজের দিকে, যেটা নিশানের আক্রমণের শিকার হয়ে এখন প্রায় শূন্য। ভাই বাসায় ডাকাত পড়ছিল নাকি? আকাশ দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ে। ডাকাত না, নিশান পড়েছিল। আদিব হতভম্ব হয়ে ফ্রিজের দিকে ছুটে যায়। নিশান ভাই, ওহ নো, আমার কেক, আমার চকোলেট, আমার। আকাশ বিরক্ত হয়ে বলল, হ্যাঁ, সব তোর প্রিয় নিশান ভাই সাবার করে গেছে। আর পারছি না, তুই গিয়ে তাকে কনভিন্স কর, বল যে আমি আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছি। আদিব মাথায় হাত দিয়ে বসে পড়ে। উফ যাক, নিশান ভাইকে আমি এমনি এমনি ভালোবাসি না, আমার খাবারে স্পর্শও করেনি, তোমার ভাগের খাবারগুলো খেয়ে ফেলেছে। সাবাস নিশান ভাই, সাবাস। কিন্তু এখন প্রবলেম হলো, তুমি তো আসল কথা এখনো জানোই না ভাই। আকাশ কপাল কুঁচকে তাকায়। কি জানি না। আদিব গলা নামিয়ে দুষ্টু হেসে বলল, নিশান ভাই নাকি 3-4 দিন বাসায় ফিরবে না, রিমি আমাকে বলল। মানে ভাই তুমি বুঝতে পারছো, নিশান ভাই হয়তো আগামী 3 দিন আমাদের বাসায় থাকবে। কি মজা। আকাশ নিঃশব্দে উঠে দাঁড়ালো। তারপর রান্নাঘর থেকে একটা গ্লাসে পানি নিল, ঢকঢক করে খেলো এবং চোখ বন্ধ করলো। কয়েক সেকেন্ড পর চোখ খুলে শান্ত গলায় বলল, আদিব, আজ রাতেই আমি পালাচ্ছি। তুই আমার জন্য একটা বাসের টিকিট বুক করে ফেল, দেরি করিস না। কোথায় যাবো ভাই? এমন কোথাও যেখানে নিশান নাই। এদিকে নিশান বাইরে দাঁড়িয়ে আকাশের দরজার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে সূক্ষ্ম রেখা টেনে মুচকি হাসছে। সে পকেট থেকে ফোন বের করে টাইপ করলো, তোর পাশের মাটন কষাটা কেমন রান্না হয় সেটা জানার খুব ইচ্ছে করছে, কি বলিস, খেয়ে দেখবো? টেক্সট পাঠিয়েই সে দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। 5 সেকেন্ডের মধ্যে ভেতর থেকে ভেসে এলো, নিশান গেট লস্ট। নিশান ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। আজ রাতটা জমবে বেশ। কিন্তু নিশানের এমন উদ্ভট আচরণ করার নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণটাই এখন অজানা। রাতের আকাশ নীরব প্রশান্ত। চাঁদ তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে সুনামপুর গ্রামের ওপরে। চারদিকে জ্যোৎস্নার শুভ্র আলো ছড়িয়ে আছে, যেন সারা গ্রামটা রূপের আস্তরণে ঢেকে গেছে। বাতাসে হালকা শীতল স্পর্শ, তালগাছের পাতা নরম বাতাসে সলসিয়ে উঠছে। দূরে কোথাও ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। মাঝে মাঝে দু একটা রাতচোরা পাখিও ডেকে উঠছে গভীর নিশীত রাতে। দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেতগুলোও জ্যোৎস্নার শীতে কাঁপছে। আকাশের তারারা সেখানে প্রতিফলিত হয়ে ছোট ছোট জ্বলে জ্বলে বিন্দুর মতো জেকাচ্ছে। পুকুরের জলে চাঁদের ছোঁয়া পড়েছে। হালকা ঢেউয়ে তা কেঁপে কেঁপে উঠছে, যেন চাঁদ নিজেই নেমে এসেছে জলের গভীরে। পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে শৈলী, একদম চুপ। চারদিকের সৌন্দর্যে সে মুগ্ধ নয়, বরং এই নিস্তব্ধতা তাকে আরও বেশি আবদ্ধ করে রেখেছে এক অদ্ভুত ভাবনার মধ্যে। সাহস করে তো বাড়ি থেকে বেরিয়ে এলো, কিন্তু এখন যে নিশানকে খুব মনে পড়ছে তার। নিশান যে এখন কোথায় আছে, কেমন আছে সে জানে না। শুধু জানে নিশানের কথা তার মনের ভেতর এক বিশাল স্রোতের মতো বয়ে চলেছে, থামতে চাইছে না। এতদিন আর যাই হোক, লোকটাকে তো চোখের সামনে একবার হলেও দেখতে পেত শৈলী। এখন তো সেটাও দেখতে পাচ্ছে না সে। শৈলীর পা খালি, কাঁধে নরম শাল জড়ানো, বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে গেছে, তবু সে অনড় দাঁড়িয়ে আছে।
রাতের এই মায়াবী পরিবেশ, এই জ্যোৎস্নার আলোতে সে যেন অনুভব করতে পারছে নিশানের উপস্থিতি। তার হাতটা কি নিশানের স্পর্শ খুঁজছে? তার চোখগুলো কি নিশানের ছায়া দেখতে চাচ্ছে? একটা পাতা সশব্দে পড়ে গেল। হালকা বাতাসে জ্যোৎস্নার আলো নড়ে চড়ে উঠল। শৈলী একটু কেঁপে উঠে পেছনে তাকায়। মনে হয় নিশান ডাক দিল, কিন্তু না, কেউ নেই। নিশান নেই, শুধু জ্যোৎস্নার আলো আছে। আর আছে গভীর অনুভূতি, যা নিশানের মতোই অবিনশ্বর। মনে মনে শৈলী নিজেকে প্রশ্ন করল। ভাবতে পারছে না শৈলী, বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে যেন। সেই নিষ্ঠুর লোকটা কি খুঁজছে আমায়? একবারে কি আমায় খুঁজেছে? আমায় খুঁজে না পেয়ে কি অস্থির হয়েছে, নাকি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে? এতক্ষণে কি সেই নিষ্ঠুর লোকটার মিমির বিয়ের পাকা কথা হয়ে গিয়েছে নাকি? তখনই পেছন থেকে ভেসে এলো সমুদ্রের কণ্ঠ। এতই যখন ভালোবাসিস তাহলে ছেড়ে এলি কেন? একবারও কি হাতটা বাড়িয়ে দেওয়া যেত না? আচমকা কণ্ঠস্বরে চমকে গেল শৈলী। পেছনে তাকিয়ে দেখল সমুদ্র দাঁড়িয়ে আছে গাছের ছায়ায়। তার চোখে গম্ভীর প্রশ্ন। জ্যোৎস্নার আলোয় তার চেহারাটা কিছুটা রহস্যময় দেখাচ্ছে। সমুদ্র মানুষটাই অন্যরকম। একদিক দিয়ে যেমন রসিক, তেমনি মানুষের অনুভূতি বুঝতে একদম সক্ষম। শৈলী কিছু বলতে গিয়েও থেমে গেল। কি বলবে? উত্তর তো তার নিজের কাছেই নেই। সমুদ্র ধীরে ধীরে এগিয়ে এসে পুকুর পাড়ের পাশেই দাঁড়ালো। বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে, ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। তোর চোখে তো প্রশ্নই প্রশ্ন, কিন্তু উত্তর কোথায় শৈলী? শৈলী দীর্ঘশ্বাস ফেলল। সবকিছুর উত্তর হয় না সমুদ্র ভাইয়া, কিছু কিছু ব্যাপার শুধু অনুভব করতে হয়। সমুদ্র মাথা ঝাঁকালো, একটু ঠোঁট বাঁকিয়ে বলল, হ্যাঁ, বুঝতে পারছি। তুই অনুভব করছিস নিশানকে তোকে খুঁজছে না, নিশান তোকে মনে করছে কি না, অথচ তুই নিজের দিকে ছেড়ে এলি তোর নিজের ইচ্ছাতেই। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিস ওর কষ্ট হচ্ছে কি না? কি আজব রে শৈলী। শৈলীর বুকটা ধক করে উঠল। আমি কি ওনাকে ছেড়ে আসতে চেয়েছিলাম সমুদ্র ভাইয়া? আমি কি চেয়েছিলাম ওনাকে? গলার স্বর কেঁপেও গেল শৈলীর। সমুদ্র এবার একটু কোমল হলো। ফিরে যা শৈলী, যে মানুষটার জন্য এত রাতেও ঘুমোতে পারিস না, যার চিন্তায় এত রাতেও তুই নির্ভয়ে এখানে দাঁড়িয়ে থাকতে পারিস, তার কাছে ফিরে যা শৈলী। শৈলী মাথা নিচু করল। এত সহজ হলে কি আমি এখানে দাঁড়িয়ে থাকতাম ভাইয়া? তোমাকে তো সবটা বলেছি আমি। আমি মামনির কথা অমান্য করতে পারবো না, আমার ছোট বোন মিমির দুঃখ দেখতে পারবো না আমি। আর আমি তো এটাও নিশ্চিত নই যে নিশান ভাই আমায় ভালোবাসে কিনা, তার হৃদয়ে এমন কিছু আছে কিনা সে সম্পর্কেও আমার ধারণা নেই। সমুদ্র চুপ করে গেল। জ্যোৎস্নার আলোয় শৈলীর চোখের জল চিকচিক করছে। নিশানের কথা মনে পড়তেই বুকের ভেতরটা যেন আবার ফেটে যাচ্ছে। সমুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা শৈলী, তুই কি জানিস নিশান এখন কোথায়? শৈলী মাথা তুলে তাকালো। দুদিকে মাথা নেড়ে প্রথমে না বোঝালেও পরে ভেবে বলল, বাড়িতে হয়তো। সমুদ্র হালকা হেসে বলল, ও আচ্ছা, কিন্তু আমি তো অন্যরকম খবর পেতাম। মানে? জিজ্ঞাসু দৃষ্টি শৈলীর। সমুদ্র যেন পাল্টি মারল। কাঁধে ঝাঁকিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, না, কিছু না। বলেই পিছু ফিরে হাঁটা শুরু করলো। আর দাঁড়িয়ে থাকিস না বোন, ঘুমোতে যা, রাত হয়েছে। কিন্তু সমুদ্রের এমন খাপছাড়া কথার মানে বুঝল না শৈলী। জোরদার প্রশ্ন করল, সমুদ্র ভাইয়া তুমি আগে বলো, একটু আগে তুমি এটা কেন বলে, কি খবর পেয়েছো তুমি? সমুদ্র এবার পরনে থাকা লুঙ্গি ঠিক করতে করতে বলল, তুই তো জানিসই যে আমি একটু গোয়েন্দাগিরি করি, তো আমাকে কি তোর নিজের মতো বলদ মনে হয়? তুই হঠাৎ করে এভাবে গ্রামে আসবি, আর এভাবে আসার কারণ আমি জানতে পারবো না, এটা কিভাবে হয় বল? শৈলী বিরক্ত বোধ করল। উফ ভাইয়া, ভনিতে বাদ দাও তো, বলো না। সমুদ্র এবার চলে যেতে যেতে গলা উঁচিয়ে বলতে থাকলো, গোপন সূত্রে খবর পেয়েছি নিশান নাকি আজ সারাদিন বাড়িতেই যায়নি। তোর বড় বাপ ওকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে বিছানাতেই লটকায় পড়ছে। তোর বৌমা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। আমি এও খবর পেয়েছি যে আগামী 3-4 দিন নিশান বাড়িতে ফিরবে না, কিন্তু কোথায় গেছে সে সম্পর্কে আমি অবগত নেই। তবে হ্যাঁ, কোনো 3-4 দিন বাড়িতে ফিরবে না সে সম্পর্কে আমি অবশ্যই অবগত, কিন্তু আমি তোকে জানাতে ইচ্ছুক নই। বলেই শীষ বাজাতে বাজাতে প্রস্থান নিল সমুদ্র। পেছনে ফেলে রেখে গেল ভাবুক শৈলীকে।
নিশান ভাই বাড়িতে আসবে না মানে? সে আবারও নিজের অন্যমনস্ক মনটাকে দমিয়ে রেখে চোখ রাখলো পুকুরের দিকে। তখনই পেছন থেকে শোনা গেল সমুদ্র বাড়িতে ঢুকতে ঢুকতেই গলা ছেড়ে গান শুরু করেছে। বেসুরে গলাতেই গাইতে থাকলো। না দেখলে পরে পরাণ আমার পরে, দেখলে পরে দুই নয়নে তৃষ্ণা আরও বাড়ে। সামনে আমার প্রেমের সিন্ধু, পাই না তারে এক বিন্দু। হায় আমার অভাগিনী পিপাসার কাতর, তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর। চমকে আবারও পেছনে তাকালো শৈলী। সমুদ্র ভাই কি কোনোভাবে তাকে কিছুর ইঙ্গিত দিল? আকাশ যে নিশানকে আর তার কর্মকাণ্ডকে বেশ ভয় পায় এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর তাই বাড়িতে নিশান থাকবে শুনে আকাশ নিজেই বাড়ি থেকে উধাও হয়ে গেছে। এই তো রাত 10টায় যাওয়ার মতো আর রাত কাটানোর মতো কোনো জায়গা না পেয়ে পেঁচার মতো মুখ নিয়ে বাড়িতে এসে হাজির হলো সে। আদিব দরজা খুলে দিলে আকাশ ক্লান্ত ভঙ্গিতেই বাড়িতে ঢুকলো। বাড়িটা অন্ধকার দেখে আকাশ জিজ্ঞেস করলো, ওই বেটা কি চলে গেছে? আদিব ঘুম ঘুম চোখে তাকিয়ে বলে, নিশান ভাই ঘুমিয়ে গেছে। বলেই হাই তুলে নিজের ঘরের দিকে পা বাড়ালো আদিব। রয়্যাল বেঙ্গল টাইগার ঘুমিয়ে পড়েছে শুনে বেশ খুশি হলো আকাশ। মনে বেশ আনন্দ নিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। তবে ঘরের দরজা খুলতেই থমকে গেল আকাশ। ঘর অন্ধকার। এক মুহূর্তের জন্য স্বস্তি অনুভব করল। নিশান সত্যিই ঘুমিয়ে পড়েছে। তার মানে আর কোনো ঝামেলা নেই, শান্তিতে ঘুমানো যাবে। কিন্তু পরের মুহূর্তেই তার মনে খটকা লাগলো। একটা ফ্যাকাশে চাঁদের আলো জানালা দিয়ে ঘরে পড়েছে। আর সেই আলোয় ধীরে ধীরে সে খেয়াল করল তার বিছানায় কেউ একজন আছে। আকাশের চোখ বড় বড় হয়ে গেল। ধক করে উঠল বুকটা। না, এটা তার ভুল হচ্ছে না, এটা একটা মানুষ। আর মানবের দেহাকৃত দেখেই বোঝা যায় সে মানুষটা নিশান ছাড়া আর কেউই না। মুহূর্তেই সব ঘুম উবে গেল। আকাশের কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ল। না, এটা স্বপ্ন, এটা স্বপ্ন। নিজের গালে চিমটি কাটল আকাশ। না, এটা দুঃস্বপ্ন না, এটা কঠিন বাস্তব। নিশান আরাম করে আকাশ বিছানার মাঝখানে শুয়ে ঘুমাচ্ছে, যেন এটা তারই ঘর। চাদরটাও এমনভাবে জড়িয়ে রেখেছে যেন এটা তার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি। আকাশ আর সহ্য করতে পারল না। এগিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, এই নিশান, নিশান ভাইরে। কোনো সাড়া নেই। নিশান গভীর ঘুমে আচ্ছন্ন। আকাশ এবার একটু জোরেই ডাকল, এই নিশান, শালা হতচ্ছাড়া ওঠ। এবার নিশান একটু কুকুরে শুয়ে পড়ল। তারপর অস্পষ্ট স্বরে বলল, আকাশ, তোর কোলবালিশটা দারুণ আরামদায়ক, আই লাইক ইট। আকাশ চমকে গেল। তার বালিশটা কি এখন নিশানের বাহুতে বন্ধে? যেই কোলবালিশটা দিয়ে আকাশ বইয়ের অভাব পূরণ করত, সেই বালিশ কি নিশানের শক্তপোক্ত দেহের চাপে চ্যাপ্টা হয়ে গেল? না, এবার সে আর সহ্য করতে পারল না। নিশান ভাই, এটা আমার বিছানা, আমার কোলবালিশ ছেড়ে দে ভাই, এটা আমার প্রথম বউ। নিশান এক চোখ খুলে আকাশের দিকে তাকালো, মুখে হালকা হাসি। তারপর আরও আরাম করে কোলবালিশটা বুকের মধ্যে জড়িয়ে ধরল, যেন এটা তার জন্মগত অধিকার। প্রথম বউ? তাহলে তো আমি একদম ঠিক জায়গায় হাত দিয়েছি। আকাশ থতমত খেয়ে গেল। মানে? নিশান একদম নির্বিকার কণ্ঠে বলল, তোর প্রথম বউ এখন আমার দ্বিতীয় বউ। আকাশ হতভম্ব। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ভাই, তুই কি জানিস তুই এখন যা করেছিস সেটা কত বড় অন্যায়? নিশান গম্ভীর মুখে বলল, জানি তো, কিন্তু জীবন তো অন্যায় করতে শিখিয়েছে, তাই না? আকাশ এবার সত্যি সত্যি মাথায় হাত দিল। ভাই প্লিজ, আমার বউটাকে ছেড়ে দে। নিশান একটু ভেবে বলল, আচ্ছা, একটা শর্তে ছাড়তে পারি। আকাশ তৎক্ষণাৎ রাজি। কি শর্ত বল ভাই? নিশান একটা দুষ্টু হাসি দিয়ে বলল, কাল সকালে আমি ফ্রিজ খুলে দেখবো সেখানে আমার জন্য স্পেশাল কিছু আছে কিনা। আকাশ কপাল চাপড়ে বলল, ভাই, তুই চাঁদাবাজির একটা নতুন লেভেলে চলে গিয়েছিস। নিশান আরাম করে চোখ বুঝল। বন্ধু তোমারও তো এই সুখে দুঃখে ভাগাভাগি। আকাশ তখনই সিদ্ধান্ত নিল কাল সকালেই সে তার কোলবালিশের জন্য আলাদা একটা আলমারি কিনবে। নিশান ধীরে ধীরে চোখ খুলল।
অর্ধেকটা ঘুমিয়েই বলল, বন্ধুর বাড়ি মানে নিজের বাড়ি, বন্ধুর বিছানা মানে নিজের বিছানা। আকাশ মাথায় হাত দিয়ে বসে পড়ল বিছানার পাশে। ভাই আমার ঘুম আসছে, আমি কোথায় ঘুমাবো? নিশান আরেকটা হাই তুলে বলল, তোকে কেউ আটকায় নেই, কোথাও গিয়ে ঘুমিয়ে পড়। কিন্তু এটা আমার ঘর। নিশান এবার এক চোখ খুলে তাকালো। ও তাহলে ঠিক আছে, দরজার বাইরে একটা জায়গা খালি আছে, সেখানে একটা চাদর পেতে ঘুমিয়ে পড়। আকাশ এবার সত্যি তার জীবন নিয়ে প্রশ্ন করা শুরু করলো। কিছুক্ষণ নীরবতার পর আকাশের আর তর সইল না। কিছুটা রাগান্বিত অভিব্যক্তি নিয়েই সে জোর গলায় বলে উঠল, নিশান প্লিজ, আমার সত্যি ঘুম পাচ্ছে। তুই এই বিছানায় ঘুমোতে চাইলে ঘুমাতে পারিস, কিন্তু আমাকে একটু জায়গা করে দে। নিশান এবার কেন যেন গম্ভীর হলো। তোকে একদম শান্তির ঘুম দেওয়ার ব্যবস্থা করে দেব, একটা শর্ত আছে, যা বলবো তার ঠিক উত্তর দিবি। আকাশ মুখ কুঁচকে বলল, এ ভাই, আবার শর্ত? আচ্ছা, তোর সব শর্তে রাজি। শর্ত বলে উদ্ধার কর আমায়, তাড়াতাড়ি সর, ঘুমাবো। এবার ধপ করে চোখ জোড়া খুলল নিশান। দেরি না করে উঠে বসতেই আকাশ অবাক হয়ে তাকালো, কারণ নিশানের অভিব্যক্তি বোঝার মতো না। আকাশ ভ্রু কুঁচকে তাকাতেই নিশান আরও আগের থেকেও বেশ গম্ভীর অভিব্যক্তি নিয়ে কাট কাট গলায় প্রশ্ন ছুড়ে মারল, শৈলী কোথায়? তৎক্ষণাৎ সম্বিত ফিরে পেল আকাশ। চোখে ফুটে উঠল বিভ্রান্তিকর দৃষ্টি। নিশানের গম্ভীর মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে আকাশ বাঁকা হাসল। এবার সে এতক্ষণে সারাদিনের হিসাব মেলাতে পারছে। তাহলে নিশান শৈলীর খোঁজে জানার জন্যই সারাদিন আকাশের বাড়িতে ঘাঁটি গেড়ে বসেছিল। বিষয়টা ভাবতেই বেশ হাসি পেল আকাশের, তবে প্রকাশ করল না। মুখে যথাসম্ভব গম্ভীর অভিব্যক্তিটা রেখে বলে উঠল, তুই তাহলে এই কারণে সকাল থেকে আমার বাড়িতে পড়ে আছিস? আকাশের প্রশ্নটা অযৌক্তিক মনে হলো নিশানের, তাই সেই প্রশ্নের জবাব দিল না, শুধু আবারও একই প্রশ্ন করল, শৈলী কোথায়? আকাশ এবার ফের বাঁকা হাসল। এরপরে হাই তুলে ঘুম ঘুম কণ্ঠে বলল, আই ডোন্ট নো, এখন আমার খুব ঘুম পাচ্ছে, তোর সাথে পরে কথা বলবো। বলেই ধপ করে নিশানের পাশের ফাঁকা জায়গাটাতে শুয়ে পড়ল আকাশ। পায়ের কাছ থেকে কম্বল টেনে আরামের একটা ঘুমের জন্য তৈরি হলো যেন। নিশান কিছুক্ষণ এদিক ওদিক ফিরে থাকা আকাশের দিকে তাকিয়ে থাকলো। মেজাজটা টুঙ্গে চলে গেছে ওর। সকাল থেকে এমনি এমনি সে এতগুলো ঢং করেনি। কাজটা তো হাসিল করতেই হবে, এখন আর দেরি করা উচিত হবে না। তার কাছে মাত্র 3 দিন সময় আছে, আর এই 3 দিনের মধ্যেই তাকে যে করেই হোক শৈলীকে বের করতে হবে। এরপরে বাড়ির ঝামেলাটাও চুকাতে হবে। নিশানকে জ্বালাতে আকাশ এবার নাক ডেকে ঘুমাতে শুরু করলো। উদ্ভট প্রকৃতির বিকট নাক ডাকার শব্দ শুনে নিশান মুখ কুঁচকাল। এরপরে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বিছানা থেকে নামলো। দ্রুত ধপধপ করে ডিরেক্ট বাথরুমে চলে গেল। আকাশ উকি মেরে দেখল নিশান পাশে নেই। এরপরে বাঁকা হেসে চোখ বুঝল, ভাবল নিশান হয়তো বিরক্ত হয়ে কিছুক্ষণ পর চলেই যাবে। অথচ তাকে পুরোপুরিভাবে ভুল প্রমাণিত করে দিয়ে নিশান এক বালতি ঠান্ডা পানি নিয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো। আকাশ ওদিকে ফিরেই চোখ বুজে শান্তিতে ঘুমানোর চিন্তা ভাবনা করছিল। হঠাৎই গায়ে জল প্রতপাত বয়ে যাওয়া অনুভূতি পেলে ফটাফট উঠে পড়ে আকাশ। পানি? আদিবরে ট্যাঙ্কি ভেঙেছে? নিশান কোনো রূপ আগাম বার্তা ছাড়াই বালতিতে থাকা সমস্ত ঠান্ডা পানি ঢেলে দিয়েছে আকাশের গায়ে। আকাশের শরীরসহ বিছানাটাও পুরোপুরি ভিজে গেল। আকাশ এবার চারপাশে তাকিয়ে পরিস্থিতি বুঝল। এরপর ভেজা বিড়ালের মতো নিজের অবস্থানটাও দেখে মুখ কুঁচকে নিশানের দিকে তাকালো। নিশান নির্বিকার ভঙ্গিতে হাতে থাকা বালতিটা ছুঁড়ে মারল অদূরে। আকাশ তখনও ঠিক বুঝতে উঠতে পারেনি কি হচ্ছে। ঠান্ডা পানি গায়ে পড়তেই ভেজা বিড়ালের মতো এক লাফে উঠে পড়ল। তড়া করে পিছলে গিয়ে আবার ধপ করে বিছানায় পড়ে গেল। নিশান একটুও নড়ল না, ঠান্ডা গলায় বলল, মজা লাগছে? আকাশ এবার থতমত খেয়ে নিজের গা থেকে পানি ঝাড়তে ঝাড়তে বলল, ভাই, এটা অন্যায় হলো। মানুষ ঘুমাইতে গিয়ে বৃষ্টিতে ভিজলে কবিতা লেখে, আর আমি তো মনে হচ্ছে ঠান্ডায় হার্ট অ্যাটাক খেয়ে মরবো। নিশান গম্ভীর মুখে তাকিয়ে রইল। আকাশ বুঝল এখানে মজার কিছুই হচ্ছে না।
সে এবার কপাল চাপড়ে বলল। ভাই একটা কথা বলি। বলে ফেল। নিশানের কণ্ঠ একই রকম ধীর। আকাশ কাশতে কাশতে বলল। ভাই তুই আমার সাথে এত অন্যায় করলি, আমার নিরীহ ঘুমে বন্যা আনলি, কিন্তু আমি কি কখনো তোর কোনো ক্ষতি করেছি? তোর কি মনে হয় আমি তোর মতো একজন ভালো মানুষের কষ্ট চাই? আমি তোর সুখ চাই ভাই, আমি চাই তুই শান্তিতে থাক। নিশান একটু কপাল কুঁচকালো। তো তোর এই শান্তির সংজ্ঞা কি? আকাশ একটা দুষ্টু হাসি দিয়ে বলল। শান্তির সংজ্ঞা হলো আমায় একটা তোয়ালে দে, আমার বিছানায় বউটা কোলবালিশটা ফেরত দে, আর তুই চুপচাপ আমার জীবন থেকে বাড়ি থেকে বিদায় হ, দোহাই লাগে তোর। নিশান এবার সত্যি সত্যি বিরক্ত হলো। কপালে 2 আঙ্গুল ঘষে আবারও প্রশ্ন করল। আমি লাস্ট বারের মতো বলছি, ভালোই ভালোই জবাব দে, তাহলে ওখানেই পুঁতে রেখে দেব। শৈলী কোথায়? আকাশ এবার সত্যি চিন্তায় পড়ল। একদিকে সে শৈলীকে কথা দিয়েছে যে কাউকে কিছু বলবে না, অন্যদিকে তার নিজেরও এখন খুব খারাপ লাগছে। আর কেউ জানুক বা না জানুক, আকাশ তো জানে যে নিশান যতই বাইরে থেকে দ্যামাক দেখাক না কেন, ভেতর থেকে সে কি চায়, তার অনুভূতিটা কি, সেটা আকাশ ছাড়া আর কেউ বোঝে না। নিশানের ভেতরকার অস্থির অবস্থাটা সে বেশ ভালো করেই বুঝতে পারছে। তাই এখন নিশানকেও আর ঘোরাতে ইচ্ছা করছে না আকাশের। শৈলীকে যে নিশান খুঁজছে এতে তার একটু মজা লাগছে, কিন্তু সাথে ভয়ও করছে। সে জানে নিশান যা চায় তা করেই ছাড়ে। তাই ইয়ার্কি বন্ধ করে আকাশ বলল। ওকে ওকে বলছি, তুই শুধু কথা দে, এরপর আর আমার গায়ে পানি ঢালবি না আর বিরক্ত করবি না। নিশান একটু ভেবে বলল। দেখি, উত্তর শুনে মুড ভালো থাকলে চিন্তা করব। আকাশ কপাল চাপড়ালো, এরপর চটফট বলল। শৈলী মামা বাড়ি গেছে। নিশান ভ্রুকুসকে তাকালো। আকাশ নিশানের দৃষ্টি দেখে তড়িঘড়ি করে বলল। আরে ভাই, এটা মামার বাড়ির আবদার না, আমি মজা করছি না, শৈলী সত্যিই মামা বাড়ি গেছে। নিশান কিছুক্ষণ নীরব থেকে অনুভূতি শূন্য অভিব্যক্তি ভাবল, এরপর বলল। ওর 2টো মামা আছে। কোন মামা বাড়ি? আকাশ একটু মাথা খাটিয়ে বলল। ওই যে গ্রামে যে মামা থাকে। নিশান এবার ভ্রুকুসকে বলল। গ্রামের নামটা? এবার যেন আকাশ মহা বিপদে পড়ল। যেই সময় অত রাতে তাড়াহুড়ো করে সে শুধু শৈলীকে গাড়িতে তুলে দিয়েছিল, গ্রামের নামটা তার কাছে একটু কঠিনই লেগেছিল। এজন্যই টিকিট কাটার পরেও সে ভুলে গেছে গ্রামের নামটা। তবে গ্রামের নামের শেষে যে পুর আছে এটা সে জানে। কিছুক্ষণ মাথা খাটিয়ে সে মনে করার চেষ্টা করলো গ্রামের নামটা। অবশেষে আবছা আবছা মনে পড়ল আকাশের। আমতা আমতা করে বলল। ওই যে কি যেন নামটা, দাঁড়া বলছি। নিশান আবারও ভুরু কোঁচকালো। আকাশ হঠাৎ করেই জিজ্ঞেস করল। এ নিশান, ওই রেপুটেশন বাংলাটা কি যেন? নিশান ফট করে বলল। সুনাম। আকাশ এবার খুশিতে লাফিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, রাইট, রেপুটেশনপুর না, মানে সুনামপুর। হ্যাঁ ওখানে। আমার জানা মতে ও সুনামপুর নামক কোনো গ্রামে আছে। নিশান আকাশের কথা শুনে কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল। গভীর দৃষ্টিতে তাকিয়ে যেন বিচার করে দেখল আকাশ সত্যি বলেছে নাকি আগের মতোই ফাজলামো করছে। আকাশও চুপ মেরে গেল। মনে মনে ভাবল, যদি কিছু ভুল বলে ফেলি তাহলে আবার গোসল করিয়ে দেবে। নিশান ধীর গলায় বলল। সোনাপুর? আকাশ সাথে সাথে মাথা নাড়ল। হ্যাঁ ভাই, একদম কনফার্ম। আর কোলবালিশের দিব্যি। নিশান এবার হাত দুটো বুকের সামনে গুটিয়ে নিল, গম্ভীর গলায় বলল। তুই কি জানিস সোনাপুর কত দূর? আকাশ ইতস্তত করল। মানে খুব বেশি না, কিন্তু খুব কমও না। নিশান ঠান্ডা স্বরে বলল। তোর এই অস্পষ্ট উত্তর থেকে আমি বুঝতে পারছি তুই কিছু জানিস না। আকাশ কাঁদো কাঁদো গলায় বলল। না রে ভাই, সত্যি শৈলী সুনামপুর আছে। নিশান মুহূর্তেই চোখে এক অদ্ভুত আগুন নিয়ে তাকালো। তুই নিশ্চিত? হ্যাঁ হ্যাঁ নিশ্চিত, আমি মিথ্যা বললে তো আর বাঁচবো না, তাই না? নিশান কিছুক্ষণ আকাশের চোখের দিকে তাকিয়ে রইল, তারপর চুপচাপ উঠে দরজার দিকে হাঁটল। আকাশ হতভম্ব হয়ে বলল। এভাবে হুট করে চলে যাচ্ছিস, একটা ধন্যবাদও দিবি না? আজকালকার মানুষ। নিশান দরজা খুলতে খুলতে বলল। ধন্যবাদ ধুয়ে কি পানি খাবি? আকাশ মাথা দুদিকে ঝাঁকালো, যার অর্থ সে খাবে না,
এরপর হালকা কাশি দিয়ে বলল, ভাই একটা কথা, আসল কথা তো হলো তুই যখনই যাত্রার সিদ্ধান্ত নিবি আমার একটু জানাইস, আমি তোর বিদায় অনুষ্ঠানে ফুল ছিটিয়ে শোভাযাত্রা বলবো, কিন্তু এখন দয়া করে এই আকাশে ঘুমাইতে দে। নিশান এবার হালকা চোখ সরু করল। তোর ঘুমের বড় দরকার বলছে। আকাশ একগাল হাসল। হ্যাঁ ভাই একদম। নিশান ঠান্ডা গলায় বলল, তাহলে ভালো করে ঘুমিয়ে নে, কারণ সকালে আমরা সোনাপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আকাশের মুখ থেকে হাসিটা উধাও হয়ে গেল। চোখ বড় বড় করে বলল, কি আমরা? হোয়াট ডু ইউ মিন বাই আমরা? নিশান এবার ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে এসে কোলবালিশটা হাতে তুলে নিল, বলতে গেলে ছিনিয়ে নিল। তারপর খুব স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ, তুই এত জানিস, যেহেতু এত খবর রাখিস, তাই তোকে সঙ্গে নিয়ে যাচ্ছে। প্ল্যানটা তো তুই করেছিস, তাই না? আকাশ তৎক্ষণাৎ উঠে বসে বলল, না ভাই, আমি নির্দোষ ভাই, প্ল্যান তো তোর ঘরেরটা করেছে। কিন্তু নিশান, আমি ভাবছিলাম তুই একা যাবি, আমি তো। নিশান বাঁকা হাসল। আমার গন্তব্য যেখানে, তোর গন্তব্য সেখানে। এবার ঘুমা। বলে ঠাস করে কোলবালিশটা আকাশের মাথার ওপর ছুঁড়ে মারল। আকাশ অসহায়ের মতো মাথা চুলকে বলল, এ রে, আমার স্বাধীন জীবন শেষ। এরপর পাশে দেখে আকাশ সঙ্গে সঙ্গে কোলবালিশটা বুকে জড়িয়ে চিৎকার করল, ভাই প্লিজ শান্তি চাই, তোর সাথে মোটেই যাব না আমি। কিন্তু কে শোনে কার কথা? নিশান সেই মুহূর্তেই তার এক বন্ধুর দ্বারা আগামীকাল বাসে সকালের দুটো টিকিট কনফার্ম করে ফেলল। আকাশ তখনও কোলবালিশটা শক্ত করে জড়িয়ে ধরে বসেছিল, যেন ওটাই তার শেষ রক্ষা কবচ। নিশান শান্ত ভঙ্গিতে ফোন রেখে তার দিকে তাকালো। ভাই বললাম তো আমি তোর মতো খাড়াসের সাথে যাব না। আকাশ কাঁদো কাঁদো গলায় বলল। নিশান হালকা হাসল। তুই আমার সাথে যাবি না, কিন্তু টিকিট তো কনফার্ম। আকাশ হতভম্ব হয়ে বলল, এটা তো জোর জবরদস্তি। নিশান গম্ভীর স্বরে বলল, ঠিক বলেছিস, জোর করেই নিয়ে যাব। কারণ আমি জানি তুই না গেলে পরে আফসোস করবি, আর এখানে থাকলে উল্টে পাল্টে প্ল্যানও করতে পারিস। আমি রিস্ক নেই না। আকাশ হতাশ মুখে বলল, আমি নিশ্চিত তোর সাথে গেলে আফসোসের শেষ থাকবে না। নিশান নির্লিপ্ত কণ্ঠে বলল, সেটা তো পরে গিয়েই দেখবি। আকাশ তার শেষ চেষ্টা হিসেবে বলল, ভাই একটা কথা বলবো? বল। শৈলীর মামাবাড়ির দাওয়াত কি তোর জন্য আছে? নিশান চোখ সরু করল। দাওয়াত লাগবে কেন? আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, তো কি অনাকাঙ্ক্ষিত অতিথি হয়ে যাবি? নিমন্ত্রণ ছাড়া মামাবাড়িতে যাওয়াটা কি মামাবাড়ির আবদার? শোন, মামাবাড়ি গেলে খাওয়ার জন্য হলেও একটা ভালো অজুহাত তো দরকার, তাই বললাম। নিশান একগাল হেসে বলল, তোর সব আজগুবের চিন্তা ভাবনার জন্যই তোকে আমার সঙ্গে নেওয়া লাগবে, কারণ গ্রামে গিয়ে ওই বলটার হিসাব করার সাথে সাথে তোর একটা বিচার হবে। আকাশ হঠাৎ করেই হালকা মুখ বাঁকালো, টেনে টেনে বাঁকা হেসে বলল, তোমার প্ল্যানটা কি বন্ধু? কাহিনী কি রে? হঠাৎ করে তুমি ঘরটাকে কাছে পেতে চাচ্ছ কেন? মিস করছো বুঝি? টেনশন হচ্ছে? আমার কথা যদি শুনতি তাহলে এই দিন দেখতে হতো না। ভালোই ভালোই নিজের জবানের সুইচটা অন করে যদি সব অন্তরের কথাগুলো উগলাই দিতি, তাহলে আজ এই দিন আসতো না। আমার কথা তো শুনিসনি। এখন বোঝ মজা, কাছে ছিল গুরুত্ব বোঝা নাই, দূরে গেছে না, এখন টাইনা টাইনা কাছে আনা লাগবে। নিশান ঠান্ডা চোখে আকাশের দিকে তাকিয়ে থাকলো, একটুও প্রতিক্রিয়া দেখালো না। কিন্তু তার সেই নিলিপ্ত দৃষ্টি দেখে আকাশের গলায় হাসিটা হঠাৎ করেই আটকে গেল। সে বুঝে নিশান যত চুপচাপ থাকে বিপদ তত বেশি ঘনিয়ে আসে। আকাশ তাড়াতাড়ি বলল, আমি তো মজা করলাম ভাই, এত এত সিরিয়াসলি নিলে চলে? নিশান এবার ধীর গলায় বলল, তোর অতিরিক্ত বুদ্ধি একদিন তোকে বিপদে ফেলবে, সেটা আমি লিখে দিতে পারি। আকাশ সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না না, আমার কোনো বুদ্ধি নাই ভাই, আমি একেবারে সরল প্রাণী। নিশান বাঁকা হাসল। সেটা খুব ভালো করে জানি, তাই তোকে সঙ্গী করছে। আকাশ মাথায় হাত দিয়ে বলল, তা তো আমিও ভালো করে জানি, তবে আমি বুঝতে পারছি আমার ভাগ্যে কালকে কোনো শান্তি নেই। নিশান এবার কিছুটা অদ্ভুত ক্লান্ত স্বরে বলল, আমার ভাগ্যেও নেই। আকাশ কৌতূহলী চোখে তাকালো। কেন? জানি না। আচ্ছা, তোর কি মনে হয়, তুই কি নিশ্চিত জানিস শৈলী তোকে দেখে খুশি হবে? নিশান এক মুহূর্ত চুপ করে রইল,
তারপর আস্তে আবারও বলল। জানি না। আকাশ অবাক হয়ে বলল। কি তোর মতো মানুষ জানে না বলিস কি? নিশান এবার গভীর দৃষ্টিতে তাকালো, যেন নিজের ভেতরের কোনো কথা আটকে আছে। কয়েক সেকেন্ডের নীরবতার পর নিশান হঠাৎ করেই অন্যমনস্ক হয়ে বলল। কথাটা ভুল নয়, আমার ওর অস্তিত্ব দরকার, ওর উপস্থিতি আমার ভীষণ দরকার। তবে ওর জন্য নয়, নিজের জন্য। শৈলীকে আমার নিজের স্বার্থেই দরকার, বাঁচতে চাই আমি। আকাশ হতভম্ব হয়ে নিশানের দিকে তাকিয়ে রইল। তার এই গম্ভীর আবেগমাখা স্বীকারোক্তি সে কখনো কল্পনাও করেনি। তারপর হঠাৎই আকাশ মুখে একটা দুষ্টু হাসি ফুটিয়ে বলল। হায় হায়, ঘরের মানুষ হারিয়ে ফেলার পরই মানুষ এত দার্শনিক হয়ে যায়। আমার বন্ধুর কপালে প্রেমের শাস্তি এসে গেছে নাকি? নিশান ঠান্ডা গলায় বলল। তোর জন্য শাস্তি নিশ্চিত, কারণ সকলে তুই আমার সাথে যাচ্ছিস। এবার ঘুমা। আকাশ হতাশ মুখে বিছানায় শুয়ে বলল। বুঝছি, কাল থেকে আমার জীবনে নতুন বিপদের সূচনা হলো, আর তোর জীবনে প্রেমের। ফট করে নিশান আকাশের দিকে তাকালো। আকাশ মুখ টিপে হাসল। তোর এই শান্ত চেহারা আমাকে ভয় দেখায়। নিশান হাসল না, শুধুই বলল। ভোর 6টায় তৈরি থাকবি। দেরি করলে তোকে ঘুম থেকে তুলতে নিজ হাতে এক বালতি টয়লেটের পানি ঢেলে দেব। আকাশ মাথা ঝাঁকিয়ে একরকম মেনে নিল। ঠিক আছে বস, তোর হাতে মার খাওয়ার চেয়ে বাসে উঠে বমি করতে করতে গ্রামে যাওয়া অনেক ভালো। নিশান কিছু না বলে দরজা খুলে বেরিয়ে গেল, আর আকাশ কোলবালিশটা বুকে জড়িয়ে অসহায়ের মতো তাকিয়ে রইল। তবে মনে মনে বেশ খুশিও হলো। সে তো এটাই চাইছিল। এবারই তো গল্পে আসল টুইস্ট আসবে। আকাশ এবার গুনগুন করে গেয়ে উঠল। চুপি চুপি ভালোবাসা বলে যায় কানে কানে, ভাষাতে এলাম তোমায় মধুরে প্রেমের গানে।